প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান চতুর্থ অধ্যায় নিয়ে আমি আলোচনা করব। তোমরা জানো, করোনা মহামারীর কারণে স্কুল বন্ধ থাকায় কুমিল্লা মডার্ন হাই স্কুলের সুযোগ্য এবং সম্মানিত প্রধান শিক্ষক জনাব AKM আক্তার হোসেন স্যারের নির্দেশনায় আমি মোহাম্মদ সাইমুল হক শাহিন তোমাদের আজকে হিসাব বিজ্ঞান চতুর্থ অধ্যায় বিষয় নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন। একটি ব্যবসায় অনির্দিষ্ট কালব্যাপী চলমান থাকবে, এটা আমরা সবাই জানি। নির্দিষ্ট সময় পর পর প্রত্যেকটি ব্যবসায় প্রতিষ্ঠান তার ব্যবসায়ের পজিশন সম্পর্কে জানতে চায়, অর্থাৎ তার ব্যবসায় কি লাভ হচ্ছে না লস হচ্ছে, ব্যবসায় তার লেনদেনের পরিমাণ জানতে চায়, তার লেনদেনের যাদের নির্দিষ্ট সুবিধা সময়ের মধ্যে শেষ হয়ে যায়, যে সমস্ত লেনদেন, কিছু কিছু লেনদেন আছে যে একটি নির্দিষ্ট সময় শেষেই এটা শেষ হয়ে যায়। আবার কিছু কিছু লেনদেন আছে যেটার দ্বারা কারবার প্রতিষ্ঠান অনেক বছর সুবিধা ভোগ করতে পারবে। এগুলোকে বলা হয় সাধারণত লেনদেনের ভাষায় মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন। মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন আমরা জানি লেনদেন দুই প্রকার, একটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন, আরেকটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। মূলধন জাতীয় লেনদেন আর মুনাফা জাতীয় লেনদেন। লেনদেন থেকে প্রকৃতি অনুযায়ী লেনদেন দুইটা অংশে বিভক্ত করা হয়, মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয়। মূলধন জাতীয় লেনদেন হচ্ছে যে সমস্ত লেনদেন এক বছরের অধিক কাল ধরে সুযোগ সুবিধা পাওয়া যাবে, ওই সমস্ত লেনদেনকে বলা হয় মূলধন জাতীয় লেনদেন। অর্থাৎ এটার আকার হবে বড়, দীর্ঘমেয়াদী হবে, এটা মেয়াদকাল, টাকার অঙ্ক হবে বড়। এই জাতীয় লেনদেন হচ্ছে মূলধন জাতীয় লেনদেন। আমি আবার বলি, যে সমস্ত লেনদেন এক বছরের অধিক কাল ধরে কারবার প্রতিষ্ঠান সুবিধা ভোগ করবে, ওই জাতীয় লেনদেনকে বলা হয় মূলধন জাতীয় লেনদেন। এক বছরের অধিক, 2 বছর হইতে পারে, 5 বছর হইতে পারে, 10 বছর হইতে পারে, 20 বছর হইতে পারে। যেমন আসবাবপত্র ক্রয়, দোকানের জন্য সাধারণত আমরা চেয়ার টেবিল ক্রয় করি কারবার প্রতিষ্ঠানের জন্য। এটার দ্বারা কারবার প্রতিষ্ঠান 1 বছর সুবিধা ভোগ করবে না, যত বছর যায় অনন্তকাল ধরে অনেক বছর যাবে, কিন্তু এটা কারবার প্রতিষ্ঠান বারবার ক্রয় করবে না। তাহলে এটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন, যেটা অনিয়মিত লেনদেন, একবারই সংগঠিত হবে, অনেক বছর সুবিধা ভোগ করা যাবে। এটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন। আর মুনাফা জাতীয় লেনদেন হচ্ছে, আমরা জানি প্রত্যেক কারবারের হিসাবকাল 1 বছর। 1 বছরের মধ্যে যে সমস্ত লেনদেন বারবার সংগঠিত হতে পারে, প্রত্যেক দিন হতে পারে, 2 দিন পর পর হতে পারে, 1 বছরের মধ্যে 1 বার হতে পারে, 1 বছরের মধ্যে 10 বার হতে পারে, 12 বার হতে পারে, অর্থাৎ ডেইলি হতে পারে। যে সমস্ত লেনদেন 1 বছরের মধ্যে বারবার সংগঠিত হয়, ওই সমস্ত লেনদেনকে বলা হয় মুনাফা জাতীয় লেনদেন। যেমন মুনাফা জাতীয় লেনদেনের মধ্যে আমরা বলি, যেমন বেতন, কর্মচারীকে বেতন দেওয়া হলো, তাহলে কর্মচারীদেরকে আমরা জানি মাসে 1 বার বেতন দেওয়া হয়, তাহলে বৎসরে তাকে বেতন দেওয়া হবে 12 বার, তাহলে এটা বারবার সংগঠিত হয়েছে। এই জাতীয় লেনদেন হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন।
এবার আসো মূলধন জাতীয় লেনদেনকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি বা আয়, আরেকটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। এখানে দেখো মূলধন জাতীয় লেনদেনকে আমরা দুটি অংশে বিভক্ত করলাম। একটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি বা আয়, আরেকটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। কারবার প্রতিষ্ঠানে কিছু কিছু লেনদেন সংগঠিত হয় যেটা একবারে পায়। যেমন মালিক কারবারে মূলধন দেয়। মালিক কারবারে কি দেয়? পুঁজি বা মূলধন বা ক্যাপিটাল। তাহলে মালিক কারবারে মূলধন দেয়, মূলধন দেওয়ার ফলে কারবারে সচল হয়। এখন মালিক কারবারে বছরের মধ্যে বারবার মূলধন দিবে না, একবারে দিবে। অনেক অনেক সময় কারবারে অর্থের প্রয়োজন হলে মালিক আবারও মূলধন দিতে পারে, যেটাকে বলা হয় অতিরিক্ত মূলধন। কারবার প্রতিষ্ঠানে একবারই পাবে মালিক কর্তৃক প্রদত্ত মূলধন বা ব্যাংক হতে ঋণ গ্রহণ। এটা হচ্ছে তোমার মূলধন জাতীয় প্রাপ্তি। ব্যাংক হতে ঋণ গ্রহণ দীর্ঘমেয়াদের জন্য নেওয়া হয়, 5 বছরের জন্য, 10 বছরের জন্য, 15 বছরের জন্য নেওয়া হয়। এগুলো হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি, যেটা কারবার একবারই পাবে, বারবার পাবে না। যেটা কারবারে অনেক বছর সুবিধা ভোগ করবে, এই জাতীয় লেনদেনকে বলা হয় মূলধন জাতীয় প্রাপ্তি। আর মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় আয় কাছাকাছি, তবে একটু ভিন্ন। মনে করো তুমি একটি আসবাবপত্র কিনছ দোকানের জন্য, আসবাবপত্র ক্রয় করছো, মনে করো 1 লক্ষ টাকা দিয়ে আসবাবপত্র কিনছ। এটা ব্যবহার করে 2 বছর বা 3 বছর ব্যবহার করে এটা তুমি বিক্রি করে ফেলছো 80,000 টাকা। এটা এখন পুরাতন হয়ে গেছে, এটা 80,000 বিক্রি করছো, আর এটা কিনছিল তুমি 1 লক্ষ টাকা দিয়ে। তাহলে এখানে মূলধন জাতীয় এখানে 1 লক্ষ টাকা দিয়ে সে আসবাবপত্র কিনছিল, কিন্তু এটা বিক্রি করছে সে 1,20,000 টাকা। তাহলে এখানে দেখো এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। এটা কত? মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে 1,20,000 সে বিক্রি করে ফেলছে, কিন্তু এটা কিনছে কত সে? এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। এটা সে কিনছিল এত, কিন্তু সে এটা বিক্রি করছে 1,20,000 টাকা দিয়ে। তাহলে এখানে তার ইনকাম হচ্ছে কত? 20,000। এই 20,000 হচ্ছে মূলধন জাতীয় আয়। সেটা ক্রয় করছিল 1 লক্ষ টাকা দিয়ে, কিন্তু সেটা বিক্রি করছে কত? 1,20,000। এখন সে 20,000 টাকা ইনকাম করছে, অর্থাৎ এই টাকাটা হচ্ছে 20,000 হচ্ছে মূলধন জাতীয় আয়। আর মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে 1,20,000, আর মূলধন জাতীয় আয় হচ্ছে 20,000 টাকা। এবার আসো মূলধন জাতীয় লেনদেন, এটার মধ্যে এটা পায় আর এটা ব্যয় করে, খরচ করে। এটা 1 বছরের মধ্যে বারবার সংগঠিত হবে না, একবারই হবে। এই জাতীয় লেনদেন দীর্ঘমেয়াদী, যেটার ফল কারবার দীর্ঘমেয়াদী সুবিধা ভোগ করবে। যেমন আসবাবপত্র কিনছে সে 1 লক্ষ টাকা দিয়ে, মনে করো, এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। এটা কারবারে অনেক বছর যাবে, অনেক বছর কারবার প্রতিষ্ঠান এটা দিয়ে সুবিধা ভোগ করবে। অর্থাৎ দীর্ঘমেয়াদী ব্যয় দ্বারা কারবার প্রতিষ্ঠান সম্পত্তি অর্জন হয়। তাহলে এই জাতীয় লেনদেন যেমন আসবাবপত্র ক্রয়, যন্ত্রপাতি ক্রয়, দালান কোঠা নির্মাণ, এগুলো হচ্ছে তোমার মূলধন জাতীয় ব্যয়, যেটার দ্বারা কারবার অনেক বছর সুবিধা ভোগ করবে।
এটা বারবার ক্রয় করবে না, একবারই ক্রয় করবে, এটা দ্বারা অনেক বছর যাবে। অর্থাৎ অনিয়মিত ব্যয়, অনিয়মিত ব্যয়গুলো হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। এবার আসি আমরা মুনাফা জাতীয় লেনদেন। মুনাফা জাতীয় লেনদেনকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয়। আরেকটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় বা প্রদান। তাহলে মুনাফা জাতীয় লেনদেন আমরা একটু আগে আলোচনা করেছি, যে সমস্ত লেনদেন কারবারে এক বছরের মধ্যে বারবার সংগঠিত হবে, নিয়মিতভাবে সংগঠিত হবে, যেটার দ্বারা কারবার যে খরচ কারবারে এক বছরের মধ্যে সীমাবদ্ধ, এগুলো হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। মুনাফা জাতীয় লেনদেনকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয়, আরেকটি হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় বা প্রদান। মুনাফা জাতীয় প্রাপ্তি যেমন পণ্য বিক্রি করছে, আমরা জানি পণ্য বিক্রেতারা কারবার প্রতিষ্ঠানের আয় বুঝি, পণ্য বিক্রয় কারবারে হচ্ছে আয়, এটা হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি। এখন এই মুনাফা জাতীয় পণ্য বিক্রয় একটা দোকানে বারবার সংগঠিত হতে পারে, বারবার বিক্রি হতে পারে, এটা নিয়মিত। এই জাতীয় ব্যয় হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় প্রাপ্তি, এই জাতীয় আয় হচ্ছে মুনাফা জাতীয় আয় বা প্রাপ্তি। আমরা জানি কারবার প্রতিষ্ঠানে অনেক সময় দেখা গেছে দোকান আছে কয়েকটা, ভাড়া দিয়ে রাখছে, তাহলে কারবার প্রতিষ্ঠান যদি ওই দোকান ভাড়া পায় মাস শেষে, তাহলে এটাও মুনাফা জাতীয় প্রাপ্তি, কারণ এটা বছরে কয়েকবারে পাবে। মুনাফা জাতীয় আয় বা প্রাপ্তি আমরা কাছাকাছি এটার মতেই। মনে করো তুমি ভাড়া পাইছো, এই বছরের তুমি ভাড়া পাবা মাসে 10,000, কিন্তু 2 বছরে তুমি পাইছো ভাড়া 20,000, তাহলে তুমি পাইবা 10,000, কিন্তু পাইছো কত? 20,000। তাহলে এই যেটা পাইছো 20,000 হয়েছে মুনাফা জাতীয় প্রাপ্তি, আর তুমি এই বছরে তুমি ভাড়া পাইবা 10,000, এই 10,000 হয়েছে তোমার মুনাফা জাতীয় আয়। কারণ বিগত বছরে তুমি এটা বাদ দিয়ে দিবা, চলতি বছরে তোমাকে হিসাব করতে হবে, হিসাব নিকাশ করবে যতগুলো চলতি বছরের, বিগত বছরের হিসাবগুলো তুমি বাদ দিয়ে দিবে, কারণ বিগত বছরের হিসাবগুলো তুমি এখানে কাউন্ট করবে না। আর যেটা তুমি পাইছো বিগত বছরের সহ, চলতি বছরের সহ, এটা হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি। আর এই বছরে তুমি পাইবা 10,000, এই 10,000 হচ্ছে মুনাফা জাতীয় আয়। এবার আসো মুনাফা জাতীয় ব্যয় বা প্রদান। এখন মুনাফা জাতীয় ব্যয়, এটা কারবারে বারবার ব্যয় সংগঠিত হতে পারে, অর্থাৎ কারবার পরিচালনার জন্য যে সমস্ত ব্যয় সংগঠিত হয় এটাকে বলা হয় মুনাফা জাতীয় ব্যয়। কারণ কারবার প্রতিষ্ঠান পরিচালনা করতে অনেকগুলো খরচ হতে পারে, যেমন শ্রমিকদেরকে বেতন প্রদান, এটা কারবারের মুনাফা জাতীয় ব্যয়। কর্মচারীদেরকে বেতন প্রদান, এটা কারবারের মুনাফা জাতীয় ব্যয়। এরপরে অফিস ভাড়া প্রদান, মুনাফা জাতীয় ব্যয়। বিজ্ঞাপন বাবদ কোনো খরচ করলে মুনাফা জাতীয় ব্যয়। কারবার কোনো পণ্য ক্রয় করলে ওইটা মুনাফা জাতীয় ব্যয়। এই জাতীয় খরচ কারবারে অনেকগুলো সংগঠিত হতে পারে। আর প্রদান হচ্ছে, মনে করো তুমি বেতন, কর্মচারী তোমার কাছে বেতন পাবে মাস শেষে 15,000 টাকা। এখন তুমি তাকে কিছু বাড়াইয়া বেতন দিয়ে দিছ 20,000 টাকা।
তাহলে সে পাবে 15,000 টাকা। সে পাবে 15,000। তাহলে বেতন এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয়, কিন্তু তুমি দিয়ে দিছো কত তাকে 20,000 টাকা। তাহলে 20,000 টাকা হচ্ছে এটা হচ্ছে মুনাফা জাতীয় প্রদান। মুনাফা জাতীয় প্রদান, কারণ তুমি বেতন দিবা কত, সে বেতন পাবে কত 15,000। এটা হচ্ছে তোমার দোকানের এটা ব্যয় বা কারবারের এটা ব্যয়, কিন্তু তাকে 5,000 টাকা আরো বেশি দিয়ে ফেলছো, অগ্রিম দিচ্ছ, যেটাকে বলা হয় মুনাফা জাতীয় প্রদান। তাহলে আমরা এখানে লেনদেনকে আমরা দুটি অংশে বিভক্ত করি, একটি হচ্ছে মূলধন জাতীয় আর একটা হচ্ছে মুনাফা জাতীয়। মূলধন জাতীয় ব্যয় আমরা জানি যেটা কারবারে একবারই সংগঠিত হবে, যে সমস্ত লেনদেন কারবারে বারবার সংগঠিত হবে না, যেটার ফল দীর্ঘমেয়াদী, এটাকে বলা হয় মুনাফা জাতীয় মূলধন জাতীয় লেনদেন। আর যে সমস্ত লেনদেন কারবারে বারবার সংগঠিত হবে, যেটার ফল কারবারে 1 বছরের মধ্যে সীমাবদ্ধ, সেই জাতীয় লেনদেনকে বলা হয় মুনাফা জাতীয় লেনদেন। এখন মূলধন জাতীয় লেনদেনের দুটো অংশ, মূলধন জাতীয় প্রাপ্তি বা আয়, মূলধন জাতীয় ব্যয়। আর মুনাফা জাতীয় লেনদেনেরও দুটো অংশ, একটা হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয়, আর একটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় বা প্রদান। এ হচ্ছে লেনদেনের। তবে আরেকটি লেনদেন আছে যেটাকে বলা হয় ব্যয় আছে, যেটাকে বলা হয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, এটা আসলে এই ব্যয়টা মুনাফা জাতীয় হওয়া সত্ত্বেও যেটার ফল 1 বছরের পরও আরো 2-3 বছর পর্যন্ত পাওয়া যায়, ওই জাতীয় লেনদেনকে বলা হয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। অর্থাৎ 1 বছরের মধ্যে সীমাবদ্ধ না থেকে এটা এর পরের বছরও এটার দ্বারা সুবিধা পাওয়া যায়, এই জাতীয় ব্যয়কে বলা হয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। যেহেতু এই ব্যয় দ্বারা একাধিক বছরের সুবিধা ভোগ করা যায়, সেই জন্য এই ব্যয়কে হিসাবকালের মাঝে বিভক্ত করে চলতি বছরের অংশটুকু রেখে দেওয়া হয়, আর বাকিগুলোকে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসাবে দেখানো হয়। যেমন মনে করো কোনো নতুন পণ্য তৈরির গবেষণা ব্যয়। কোনো নতুন পণ্য আমরা তৈরি করব, এটার জন্য গবেষণার প্রয়োজন আছে, তাহলে এটা অবশ্যই মুনাফা জাতীয় ব্যয়, কিন্তু এটা যেহেতু 2-3 বছর বা 4 বছর 5 বছর পর্যন্ত এটার গবেষণা কাজে ব্যয় হবে, তাহলে এটাকে বলা হবে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এরপরে আছে বিজ্ঞাপন। আমরা বিজ্ঞাপন সম্পর্কে জানি যে রেডিও টিভিতে আমরা দেখি, যে পেপার পত্রিকায় আমরা দেখি বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দেওয়া হয়, অ্যাড দেওয়া হয়। এই বিজ্ঞাপন কিন্তু আবার মুনাফা জাতীয় ব্যয়, কিন্তু বিজ্ঞাপন যদি মনে করব যে আমি বিজ্ঞাপনটা 3 বছর 4 বছর পর্যন্ত চালাবো বিজ্ঞাপন, তাহলে 1 বছরের খরচটা রেখে বাকি 3 বছরেরটা হয়ে যাবে বিলম্বিত। যেমন মনে করো যে বিজ্ঞাপন বাবদ
বিজ্ঞাপন বাবদ খরচ করছো, ধরো 4 বছরের জন্য খরচ হয়েছে 20,000 টাকা। তাহলে আমরা এই বিজ্ঞাপন বাবদ আমরা খরচ করছি কত? 20,000 টাকা। কয় বছরের জন্য? 4 বছরের জন্য। আমরা জানি আমাদের হিসাবকাল হচ্ছে 1 বছর, তাহলে এখানে 3 বছরের খরচটা বেশি করা হয়েছে। কয় বছরের খরচটা? 3 বছরের খরচ বেশি করা হয়েছে। এখন ধরো তাহলে মুনাফা জাতীয় ব্যয় কত? এখানে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, এখানে মুনাফা জাতীয় ব্যয় হবে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হবে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হবে 12,000 টাকা, 15,000 টাকা। এই 15,000 টাকা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। আর চলতি বছরের ব্যয় কত? অর্থাৎ যে শুনে অঙ্ক করো ওই শুনে 1 বছরের ব্যয় হবে কত? 5,000 টাকা। 1 বছরের ব্যয় কত হবে? 5,000। মুনাফা জাতীয় ব্যয় হবে 5,000। তাহলে মোট বিজ্ঞাপন কত? 20,000। 20,000-এর মধ্যে চলতি বছরের ব্যয় হবে 5,000। যেহেতু এটা 4 বছরের জন্য বলা হয়েছে, তাহলে প্রথম বছরের ব্যয় হবে 5,000, এটা হবে মুনাফা জাতীয় ব্যয়। বাকি আরো 3 বছরের থাকে, এই 3 বছরটা হবে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। অর্থাৎ দেখো প্রথম বছরে বিজ্ঞাপন বাবদ খরচ হচ্ছে 5,000 দেখাবা, দ্বিতীয় বছরে দেখাবা 5,000, তৃতীয় বছরে দেখাবা 5,000, চতুর্থ বছরে দেখাবা 5,000। তাহলে মোট হচ্ছে বিজ্ঞাপন হচ্ছে 20,000। টোটাল খরচ হচ্ছে বিজ্ঞাপনের 20,000। আর যে সময় তুমি হিসাবটা করতেছো, মনে করো এই প্রথম বছরের বিজ্ঞাপনটা হবে মুনাফা জাতীয় ব্যয়, আর বাকি 3 বছরের যে 15,000 টাকা এটা হবে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তাহলে আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় সম্পর্কে আলোচনা করলাম। কারণ মুনাফা জাতীয় ব্যয় হওয়া সত্ত্বেও বিজ্ঞাপন মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয় হওয়া সত্ত্বেও যে সমস্ত ব্যয় 1 বছরের অধিক কাল কিছু সুবিধা পাওয়া যায়, ওই জাতীয় ব্যয়কে বলা হয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এখানে দেখো বিজ্ঞাপন 4 বছরে 20,000, তাহলে 1 বছর হচ্ছে 5,000, তাহলে 1 বছরের ব্যয়টা হবে মুনাফা জাতীয় ব্যয়, আর বাকি 3 বছরের ব্যয় হবে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এমনই ভাবে বিজ্ঞাপন বাবদ এককালীন বড় অঙ্কের ব্যয়, ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয়, এগুলো হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। ব্যবসা গঠনের প্রাথমিক ব্যয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকে আমি মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন সম্পর্কে আলোচনা করলাম, যেটা হচ্ছে তোমার লেনদেন 2 প্রকার, 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মূলধন জাতীয়, আর একটি হচ্ছে মুনাফা জাতীয়। মূলধন জাতীয় লেনদেনকেও আবার 2টি অংশে বিভক্ত করা যায়। আমি দেখাইছি তোমাদেরকে মূলধন জাতীয় প্রাপ্তি বা আয়, আর একটি হচ্ছে মূলধন জাতীয় ব্যয়।
আর মুনাফা জাতীয় লেনদেনও আমি দুটি অংশে বিভক্ত করা যায়। এটা দেখানো হয়েছে যে মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয়, মুনাফা জাতীয় ব্যয় বা প্রদান। এরপরে আরেকটা লেনদেন আছে যেটা মুনাফা জাতীয় ব্যয় হওয়া সত্ত্বেও যেটার ফল 2-1 বছরের মধ্যে সুবিধা পাওয়া যায়, ওই জাতীয় ব্যয়কে বলা হয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এখন বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় তোমাদেরকে দেখানো হলো। তোমরা মেইন বইয়ের মধ্যে 41 পৃষ্ঠা শখ আছে, 41 পৃষ্ঠা তোমরা মেইন বইয়ের মধ্যে এই এটা নিয়ে আলোচনা করবে, এগুলো দেখবে, তোমরা পড়বে, এগুলো শিখবে, কোনগুলো মূলধন জাতীয় ব্যয়, কোনগুলো মুনাফা জাতীয় ব্যয়, এটা সার্ট করে দেওয়া আছে, কোনটা কোন জাতীয় ব্যয় সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা এগুলো পড়বে। আর তোমাদেরকে বলি, তোমরা জানো করোনা মহামারীর কারণে যাও স্কুল খোলার কথা ছিল, কিন্তু এখন আবার ঈদের পরে স্কুল খুলবে। তোমরা সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে, মাস্ক ব্যবহার করবে, বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবে না। তোমরা পাশাপাশি তোমরা সাবজেক্টিভের পাশাপাশি তোমরা অবজেক্টিভও তোমরা দেখবে। অবজেক্টিভ মেইন বই পুরাটা তোমরা রিডিং করবে, আশা করি এখান থেকে অনেক অবজেক্টিভ তোমরা পাবে। আর আমি যেটা বললাম লেনদেন, এই লেনদেনের তালিকাটা মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেনের একটা তালিকা দেওয়া হয়েছে, এই তালিকাটা তোমরা পড়বে। আগামী ক্লাসে আমি আল্লাহ যদি বাঁচায় আমি অঙ্কগুলো তোমাদেরকে দেখিয়ে দেব। আর তোমরা বাসায় থাকবে, ভালো থাকবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।